আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল সিস্টেমের লাস্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। দেরি না করে শুরু করি। আজকে আমরা অধ্যায় 9 থেকে শুরু করতে যাচ্ছি। অধ্যায় 9 হচ্ছে এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার মানে কি? এনকোডার এবং ডিকোডার হলো ডিজিটাল সিস্টেমের মৌলিক কম্পোনেন্ট যা কনভার্সন এবং সিগন্যাল প্রসেসিং এর জন্য কাজ করে। একটি ডিজিটাল সিস্টেমে এক সেট ইনপুট সিগন্যালকে এনকোডেড করে ট্রান্সমিট করা হয়। এই এনকোড করা হয় এনকোডারের মাধ্যমে। আবার রিসিভার প্রান্তের রিসিভের পূর্বে ডিকোড করে গ্রহণযোগ্য করা হয় ডিকোডার সাহায্যে। আমি যদি সহজ বাংলায় বলি, আমার আমার কথা হচ্ছে একজন মানুষের বোঝার মতো কথা, কিন্তু আমার কথাগুলা কম্পিউটার বুঝবে না। আমি যখন কম্পিউটারকে দিব, আমার কথাগুলো এনকোড করে কম্পিউটার তার নিজের মতো ভাষা ইন্টারপ্রিট করে নিবে, মানে তার নিজের ভাষায় কনভার্ট করে ফেলবে। তো ওই আমার কথাগুলা কম্পিউটার নিজের ভাষায় যখন কনভার্ট করবে, সেই কথাগুলো আমি যখন আরেকটা ডিভাইসের আরেকজন কম্পিউটারের আরেকজন মানুষকে আমি পাঠাচ্ছি, ওই কম্পিউটারটা আরেক ডিভাইসে যখন যাবে, ওই ডিভাইসে যাওয়ার পর যখন আরেকজন মানুষ যখন ওইটা রিসিভ করবে আমার কথাগুলা মেসেজগুলো, আমি মেসেজিং এর ক্ষেত্রে বলছি, তখন এটা ডিকোড করে ফেলবে। ওই কম্পিউটার তখন ডিকোডার করবে, মানে ওই কম্পিউটারের ভাষার কথাগুলো মানুষের ভাষায় কনভার্ট করবে। তারপর ওই মানুষটা আমার কথাগুলো বুঝবে। এটাই হচ্ছে এনকোডার এবং ডিকোডার একটা সহজ কথা। এখন এটা সংজ্ঞা দেখি। এনকোডার কি? এনকোডার এক ধরনের লজিক সার্কিট যা ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করে। এই ধরনের সার্কিটে সবসময় 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। আর ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টাটা। এনকোডের বিপরীত অবস্থা হলো ডিকোডার। এটি এমন এক ধরনের লজিক সার্কিট যা বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা তৈরি করে। এই ধরনের সার্কিটে সাধারণত n সংখ্যক ইনপুট ও 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। এনকোডার সার্কিট 4 to 2, 8 to 3 এবং প্রায়োরিটি এনকোডার। এনকোডার এখন কি? এনকোডার এক ধরনের লজিক্যাল সার্কিট যা ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করে। এই সার্কিটে সবসময় 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক আউটপুট থাকে। এখন এটা হচ্ছে এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে 0 থেকে m-1 একটা লিমিট থাকবে। m-1 পর্যন্ত ইনপুট আছে, আর আউটপুট কি y0 থেকে om-1 n বিট আউটপুট কোড। এখন যে সার্কিটের মাধ্যমে অ্যানালগ ডাটাকে বাইনারিতে রূপান্তর করা যায় বা মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, যেটা আমি সহজ বাংলায় বলছি, মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, তাকে এনকোডার বলে। নিম্নে এনকোডারের ট্রুথ টেবিল এবং সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। এটা হচ্ছে ট্রুথ টেবিল, মানে A0 থেকে A9 পর্যন্ত ইনপুট ধরলাম, আর আউটপুট কয়টা হবে? Y0 থেকে Y3। তাহলে ইনপুট তাহলে কয়টা? ইনপুট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা ইনপুট, আর আউটপুট হচ্ছে 4টা। তো এটার যখন আমি সার্কিট বা মানে ডেসিমেল হতে বাইনারি এনকোডার যখন সার্কিট ডায়াগ্রামটা দেখাবো, তখন কিরকম আসবে? এরকম আসছে। এখানে কেমন আসছে এটা দেখা যাক। A0 যখন 1 হবে, তখন বাকিগুলা 0 থাকবে, তখন এগুলো সব 0। তারপরের লাইনে A1 অ্যাক্টিভ হবে, বাকিগুলা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড থাকবে, তাহলে Y3 1 হবে। তার এরকম প্রত্যেকটা এরকম সিরিয়াল বাই অ্যাক্টিভ হতে থাকবে। এখানে A9 অ্যাক্টিভ হয়েছে, এখানে A8 অ্যাক্টিভ হয়েছে। আউটপুটের বিষয়টা আমি যদি এখানে দেখাই, এখানে আউটপুট কেমনে করছে? এনকোডার ট্রুথ টেবল আউটপুট। এখানে যেমন ইনপুট হচ্ছে 4টা, আউটপুট 2টা। কেন জানি? 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে আমরা এখানে কি জানছি? এনকোডার বিষয়টা হচ্ছে
টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে এবং n সংখ্যক আউটপুট থাকবে। তো টু দি পাওয়ার n মানে হচ্ছে 4টা, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে আউটপুট হবে 2টা। তাহলে এখানে কি, এখানেও সেম কাজ হয়েছে, y3 অ্যাক্টিভেট হয়েছে, তারপরটা y2, তারপর y1, তারপর y0। এখানে আউটপুটের বিষয়টা দেখেন, আউটপুট আমরা A0-তে প্রথমে লিখবো 0 1 0 1, তারপরে A1-এ লিখবো 0 0 1 1। আমরা যেটা বাইনারি কত ট্রুথ টেবিল দেখছিলাম এইভাবে আমরা লিখি 0 1 0 1 0 0 1 1। এবার এরপর যদি আরেকটা থাকতো তাহলে 4টা 0 4টা 1 হইতো। ঠিক তেমনি এখানে মোট 4টা আউটপুট আছে। প্রথমটা 0 1 0 1 দিয়ে স্টার্ট করছে, তারপর 2টা 0 2টা 1, এরকম। এটা আমি শর্টকাট বলতেছি আসলে। তারপর 4টা 0 4টা 1, আবার 4টা 0, এরকম। তারপরটাতে 8টা 0 হবে। প্রথম 8টা 0 হবে, পরের 8টা 1 হবে। এখানে যেহেতু এতগুলা সারি নাই, এখানে 2টা 1 আসছে y0 এর ক্ষেত্রে। এবার আমরা বের করে থাকি। এখন এগুলার আউটপুট অনুযায়ী আমরা সার্কিট অঙ্কন করব। y0-তে 1 কোথায় কোথায় ছিল? y0-তে 1 ছিল A8 এবং A9-এ। আমরা A8-এ 1 পাইছি এবং A9-এ 1 পাইছি আউটপুটে। আমরা এখানে A8 এবং A9-এ দুইটা সার্কিট অঙ্কন করব। এভাবে আমরা যত জায়গায় 1 পেয়েছি তার সাথে আমরা এখানে দেখব কোনটার সাথে 1 মিলছে। তা y1 আমরা 1 পাইছি এই চারটাতে। এই চারটা কোনগুলা? এই চারটা হচ্ছে A4 A5 A6 A7। এবার আমরা A4 A5 A6 A7 এগুলা আমরা এইভাবে সার্কিট অঙ্কন করছি। এখানে এগুলো বলে দিছে কিভাবে কাজ করছে। কার্যপ্রণালী: যে কোনো ডেসিমেল নম্বরকে চাপা হলে তার সঙ্গে অর গেট ইউজ করছি। এখানে আমরা অর গেট ইউজ করছি। ইনপুট সময় হাই হয়, ফলে ইনপুটে প্রদত্ত ডিজিটাল সমতুল্য বাইনারি মান আউটপুটে পাওয়া যাবে। এনকোডার সার্কিটের ব্যবহার: এনকোডার সার্কিটের ব্যবহার যদি আসে তাহলে কি দেখবে, ম্যান টু মেশিন যোগাযোগ প্রতিষ্ঠা করে, ডেসিমেল হতে বাইনারি রূপান্তর করে, ইন্টারফেসিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, ফিজিক্যাল সিগন্যালকে মেশিন কোডে রূপান্তর করে এবং ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়। তারপর 4 to 2 এনকোডার। 4 to 2 এনকোডার যেটা আমি এখানে দেখাইছিলাম, এটা 4 to 2 এনকোডার বৈশিষ্ট্য। এই এনকোডার 4 হতে 2টি এনকোডার বলা হয়। এটির 4টি ইনপুট থাকে এবং 2টি আউটপুট থাকে, বোঝা যাচ্ছে। আমরা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার এরকম পড়ছি, এরকম টাইপের কিছুটা, কিন্তু এগুলা কিন্তু কাজ ভিন্ন। তাহলে এখানে আমরা কি পাইলাম? ট্রুথ টেবলে y1 পেয়েছি A2 প্লাস A3, আর y0 পাইছি A1 প্লাস A3। কেন? এখানে আমরা 1 কোনটা কোনটা পাইছি এটা অনুযায়ী আমরা অর গেট ইউজ করছি। তারপর অক্টাল হতে মানে 8 to 3 এনকোডার যেটা বলছি, 8 to 3, তাহলে 8টা ইনপুট থাকবে, তাহলে 3টা আউটপুট থাকবে। এভাবে আমরা ট্রুথ টেবল ব্যবহার করছি। একটা মনে রাখলে বাকিগুলো ইজিলি পাবেন। তারপর প্রায়োরিটি এনকোডার। সাধারণত এনকোডারের একটি অসুবিধা হলো যখন একই সময়ে একাধিক ইনপুট কার্যকর হতে চায়, তখন মূলত কোনটিকে কার্যকারী করতে হবে তা বাছাই করতে না পারা। আর এই অসুবিধা দূর করার জন্য প্রায়োরিটি এনকোডার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোনো ইনপুটটি প্রায়োরিটি পাবে তার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, আর সেই অনুযায়ী সার্কিট ডিজাইন করা হয়। তার একটি পদ্ধতি হলো একাধিক ইনপুট কার্যকরী হতে চাইলে এর মধ্যে তুলনামূলক বড়টিকে কার্যকর করা। তাহলে এখানে 8টা ইনপুট আছে, 3টা আউটপুট আছে, 8 to 3 এনকোডার যেটা। একই সময় D2 = D3 = D5। 1 প্রয়োগ করলে শুধুমাত্র D5 এর জন্য আউটপুট 101 পাওয়া যাবে। যেহেতু 3টি ইনপুটের মধ্যে একটি সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত, যদি D5 কে ইনপুট থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আউটপুট হবে D3 এর জন্য 011। হ্যাঁ, যেহেতু 3টি ইনপুটের মধ্যে একটি দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত, মানে প্রায়োরিটি বিষয়টাই। তাহলে এখানে ইনপুট A0 একবার 1 হয়েছে, তারপর A2 যেটা আমরা এখানে দেখছিলাম ইনকোডার ক্ষেত্রে, আর আউটপুটে এরকম। এখানে x মানে হচ্ছে ডোন্ট কেয়ার নির্দেশ করে, যার মান 0 অথবা 1।
মানে এখানে আমরা 0 অথবা 1 বসাইতে পারবো, ডোন্ট কেয়ার যেটাকে বলে। ডোন্ট কেয়ারের ক্ষেত্রে আমরা 0 অথবা 1 বসাতে পারি। এরপর আসি ডিকোডার, যেটা এনকোডারের উল্টা, মানে কম ইনপুট আউটপুট অনেক। মানে সহজ কথায় আমাদের কথা অনেক, কম্পিউটার কি করে বাইনারিতে রূপান্তর করে, বাইনারিতে 1 আর 0 মাধ্যমে ছোট করে ফেলে। 1 আর 0 তে তো অনেকগুলো ডাটা সংরক্ষণ করা যায় দুইটা সংখ্যার মাধ্যমে, কিন্তু আমাদের ডাটা অনেকগুলো ডাটা থেকে যখন ছোট ডাটা রূপান্তর করে সেটা হচ্ছে এনকোডার, আর ছোট ডাটা থেকে অনেকগুলো ডাটা রূপান্তর করে যেটা এটা ডিকোডার। তাহলে এটার কাজগুলো সব বিপরীত। ইনপুট থাকবে 3টা আর আউটপুট হবে বড়। যেটা এনকোডার দেখলাম সেটা ডিকোডারটা ঠিক উল্টাটা করবেন আপনারা, এই জন্য ইজি বিষয়টা। আর এখানে আমরা লজিক সার্কিট ডায়াগ্রাম কেমন হবে, এটা 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে 2টি ইনপুট থাকবে আর 4টি আউটপুট। আর লজিক সার্কিট এখানে আমরা নট গেট এবং এন্ড গেট ইউজ করছি। তো প্রথমে প্রথমে এন্ড গেট ইউজ করছি এ বার বি বার, তারপর ইনভার্টার, আচ্ছা ইনভার্টার ইউজ করছে মানে নট গেটের এটি। তাহলে এর সাথে আবার যখন আমি গুণ করব তাহলে এটা এবার হয়ে যায়, তাহলে এ বার বি, এ বি বার এ বি, মানে 4 রকম আমরা আউটপুট পাই। একটা এ বার বি বার পাই, একটা এ বার বি পাই, একটা এ বি বার পাই, আর এটা হচ্ছে শুধু এ বি পাই আমরা। তো এটার ব্লক ডায়াগ্রাম কি হবে, 2টা ইনপুট 4টা আউটপুট, ঠিক আছে। আর এ বি হচ্ছে 2টা ইনপুট, আর আউটপুট গুলো এরকম করে দেখাবো আমরা। প্রথমটার জন্য Q0 অ্যাক্টিভ হবে, দ্বিতীয়টার জন্য Q1 অ্যাক্টিভ হবে, তৃতীয়টার জন্য Q2 অ্যাক্টিভ হবে, আর চতুর্থটার জন্য Q3 অ্যাক্টিভ হবে। এখানে অ্যাক্টিভ বলতে আমি 1 কে অ্যাক্টিভ বোঝাচ্ছি, আর 0 মানে ইনঅ্যাক্টিভ। আর 3 হতে 8 ডিকোডার, যেটা আমরা উল্টা দেখছি 8 to 3, 3 to 8। আর কার্যপ্রণালীগুলো পড়বো। তারপর আসি আমরা 74138 এবং 74154 ডিকোডার আইসির পিন ডায়াগ্রাম। আমরা কতগুলা আইসি পড়ছিলাম, আইসি এগুলা আমরা নম্বরের মাধ্যমে চিহ্নিত করা হয়। 74138 এটা কি, কোন ধরনের আইসি, এটা যদি আমি লিখি 74138 আইসি, এখানে বলে দিছে এটা হচ্ছে একটা ডিকোডার আইসি, তাও আবার 3 to 8 ডিকোডার আইসি। এখানে তাহলে বলে দিচ্ছে এটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা আইসির নম্বরকে আমরা সংক্ষেপে জানবো, মানে কোনটা কি ধরনের আইসি। তাহলে এটা হচ্ছে ডিকোডার আইসি, এখানে বলে দিচ্ছে মত 3 to 8 ডিকোডার আইসি 16 পিন বিশিষ্ট এই আইসির পিন ডায়াগ্রাম বর্ণনা করা হয়েছে। এখানে আইসির পিন ডায়াগ্রাম গুলা হয়তো বর্ণনা করতে বলতে পারে আপনাদেরকে পরীক্ষায়, তাহলে এইভাবে লিখবেন। 16 নম্বর পিনটা ভিসিসি আর 8 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, এই দুইটা সবসময় মুখস্থ রাখবেন। 8 এবং 16, একটা হচ্ছে ভোল্টেজ মানে কারেন্ট, আর একটা হচ্ছে গ্রাউন্ড। আর বাকিগুলো হচ্ছে কি 1 থেকে 3 হচ্ছে যে সিলেক্ট আইসি, তারপর 4 থেকে 5 হচ্ছে এনাবল আইসি, তারপর 7 হচ্ছে আউটপুট আইসি, তো Y0 থেকে Y6 পর্যন্ত হচ্ছে ডাটা আউটপুট আইসি। আচ্ছা, Y0 থেকে Y6 এবং Y7 এইগুলো হচ্ছে আউটপুট আইসি, এগুলো এনাবেল, এগুলো সিলেক্ট। এগুলো প্রত্যেকটা বর্ণনা করা হয়েছে কোনটা কি ধরনের কাজ করে। ইনপুট পিন, ইনপুট মানে 3টা ইনপুট, এই সিলেক্ট গুলো হচ্ছে এক ধরনের ইনপুট বোঝাচ্ছে আসলে। আর এগুলো হচ্ছে এনাবেল, একটাকে লো করলে একটা হাই হবে এরকম। এগুলো আসলে প্র্যাকটিক্যালে বুঝাইলে আরো সুবিধা, প্র্যাকটিক্যালে আরো দেখাইলে সুবিধা হয় এগুলো। আচ্ছা, তারপর 74154 ডিকোডার আইসি, এটা আরেকটা, এটা হচ্ছে 16 to 4 লাইন ডিকোডার। তাহলে এখানে 4 লাইন ডিকোডার, এখানে পিন সংখ্যা অনেক বাড়বে, কিন্তু এখানে 24টা পিন, তার মধ্যে 24 নম্বরটা হচ্ছে ভিসিসি আর 12 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, আর 18 থেকে 23 পর্যন্ত হচ্ছে ইনপুট, তারপর 1 থেকে 17 পর্যন্ত হচ্ছে আউটপুট এটার।
এগুলো বলে দিছে এগুলোর কাজ। তারপর আমরা আসি এলসিডি, এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে এবং ডট ম্যাট্রিক্স। এলসিডি মানে কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তরল গ্যালাস ব্যবহার করে ডিসপ্লে তৈরি হয় বলে তাকে এলসিডি বলে। ডিসপ্লেতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে 7 অঙ্গ প্রদর্শকের ডায়োডের মতো বিশেষ ধরনের ক্যালাস ভর্তি কয়েকটি অঙ্গ থাকে। এই প্রদর্শকের জন্য লো কম্পাঙ্ক বিশিষ্ট 25 হতে 60 হার্টজ কম ভোল্টেজ এবং 3 ভোল্ট হতে 15 ভোল্ট আরএমএস এসি সংকেত ব্যবহার করা হয়। এলসিডি দিয়ে তথ্য প্রদর্শনের জন্য অতি অল্প প্রবাহ দরকার হয়। এলইডির তুলনায় এলসিডি এর শক্তি ক্ষয় কম বলে ঘড়ি, ক্যালকুলেটর প্রভৃতি ব্যাটারি চালিত যন্ত্রে এলসিডি প্রদর্শক ব্যবহার করা হয়। এখন সবকিছুতে ওলেড বা এলইডি ব্যবহার করা হয়। এর আগে আমরা এলসিডি ব্যবহার করতাম প্রত্যেকটা যন্ত্রাংশে। এলসিডি আলো বিচ্ছুরণ করে না, সে কারণে এই প্রদর্শনের জন্য বাহিরতে আলাদা আলো থাকা দরকার, কিন্তু এলইডি আলো বিচ্ছুরণ করে। আচ্ছা, এটা পরে আসতেছি। এটা হচ্ছে এটা ডায়াগ্রাম, গঠন প্রণালী। আর এলসিডি পিন ডায়াগ্রাম হচ্ছে এরকম, এ থেকে জি পর্যন্ত পিন থাকে, আর প্রত্যেকটা পিন এগুলা কাজ করে। মানে আমি যদি এগুলাতে কারেন্ট দিই তাহলে এগুলা জ্বলে উঠবে। তারপর এলসিডি গঠন প্রণালী দুটি পোলারাইজ কাচের টুকরো দ্বারা এলসিডি গঠন করা হয়। দুটি ইলেকট্রোড ব্যবহার করা হয়, এটি ধনাত্মক ও অপরটি ঋণাত্মক। এসব ইলেকট্রোড সরণ ইঞ্জিয়াম টিন অক্সাইড যৌগ দ্বারা তৈরি। বাহির থেকে বৈদ্যুতিক বিভর পার্থক্য এই দুই পোলারাইজেশন পরিবর্তন করে আলোকে অতিক্রম করতে দেওয়া হয় অথবা আলোর পথ বন্ধ করে দেওয়া হয়। এগুলো হচ্ছে কার্যপ্রণালীগুলো পড়বেন আপনারা। এবার আসি আমি ডট ম্যাট্রিক্সে। এই অংশে অক্ষরাঙ্ক প্রদর্শন অর্থাৎ অক্ষর অঙ্ক প্রদর্শনের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। অনেক অক্ষর একটু মুট করেন আপনারা। অনেক অক্ষর নির্দিষ্ট করতে হয় বলে এই প্রদর্শন ব্যবস্থায় 7 এর বেশি অঙ্কের প্রয়োজন হয়। এই জন্য অনেকগুলো এলইডি কে খাড়া ও সমান্তরাল রেখায় ম্যাট্রিক্সের মতো সাজিয়ে অক্ষরাঙ্ক প্রদর্শন তৈরি করা হয়। এলইডি এর এই ম্যাট্রিক্সকে ডট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ডট ম্যাট্রিক্স কাকে বললে এইভাবে লিখতে হবে। ডট ম্যাট্রিক্সে সাধারণত 4 হতে 7টি পর্যন্ত সারি এবং 7 হতে 9টি পর্যন্ত কলাম থাকে। তারপর আসি একক অক্ষর প্রদর্শক। এই চিত্রের মধ্যে যা দেখতেছি, এইচ এর প্রদর্শন সহ একটা অ্যালফাবেট এইচ প্রদর্শন করছে, কিন্তু কিভাবে করছে? আমরা এই অংশ, এই সারি, এই কলাম এবং এই সারিটা আমরা অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার কারণে এটা এইচ এর মতো দেখাচ্ছে। বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে বলে এগুলো জ্বলতেছে না। এইটাই হচ্ছে কাজ, এগুলো এক একটা পিনের কাজ বলতে গেলে। এখানে একটা পিন অ্যাক্টিভ হয়েছে, এখানে একটা পিন অ্যাক্টিভ হয়েছে, এভাবে করে আমরা এইচ অক্ষরটা খারাপভাবে দেখাতে পাচ্ছি। এগুলো হচ্ছে এটা ডায়াগ্রাম। এবার যদি আসি বহু অক্ষর প্রদর্শক, মাল্টি ক্যারেক্টার ডিসপ্লে। 7 অঙ্গ বহু অঙ্ক প্রদর্শকের মতো মাল্টিপ্লাইং প্রক্রিয়া ব্যবহার করে 5x7 ম্যাট্রিক্স দ্বারা অনেক অক্ষর ও অঙ্ক প্রদর্শন সম্ভব, যেটা এই চিত্রে দেখানো হয়েছে। আর দেখা যাক কিভাবে এই ম্যাট্রিক্স সহায়তায় এইচটি প্রদর্শন করা যায়। এইচটির কথা বলছে। প্রথমে x1 কে বন্ধ করে ধনাত্মক ভোল্টেজের সাথে সংযোগ করা হয় এবং তারপর 1a, মানে এগুলো এক একটা নাম, 1a, 1b, 1c, 1d এরকম করে 2e পর্যন্ত। তাহলে এখানে কি বলছে? 1a, 1e, 2a, 2b, 2c, 2d, 2e কে খাড়া সুইচের সহায়তায় 0 ভোল্টের সাথে সংযোগ দেওয়া হয়। এই সম্বোধনের ফলে এইচটি গুলোকে জ্বালানো হয়। এইচটি অক্ষরগুলোর জন্য উপরের সারির এলইডি জ্বলে ওঠে। আচ্ছা, তারপর x2 বন্ধ করে কলাম সুইচ এগুলা বন্ধ করে এইচটি এর জন্য দ্বিতীয় সারির এলইডি গুলোকে জ্বালানো হয়। এই প্রক্রিয়ায় বাকি সবগুলো রেখাকে স্ক্যান করতে হয়। এভাবে প্রথম সারি হতে শুরু করে সবগুলো রেখাকে অনবরত স্ক্যানিং করতে হয়। সারিগুলো প্রতি সেকেন্ডে কমপক্ষে 100 বার স্ক্যান করলে কম্পনহীন স্থির প্রদর্শন সম্ভব হয়।
আসলে লাইট এগুলা একবার নিবে একবার জ্বলে, কিন্তু আমাদের চোখ এটা দেখতে পায় না, খুব কম সময়ের মধ্যে হয় বলে এটা দেখা যায় না। কিন্তু লাইট গুলো আসলে প্রতিনিয়ত জ্বলতে থাকে না, এগুলো একবার নিবে আবার জ্বলে। এগুলো খুব কম মিলি সেকেন্ডের মধ্যে ঘটে বলে আমরা দেখি না, এটা খালি চোখে দেখা যায় না। আচ্ছা, এরপর 7 অঙ্গ প্রদর্শক, 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লের একটা চিত্র। 7টি অথবা 8টি এলইডি থাকে, এখানে একটা না, 7টি অথবা 8টি এলইডি থাকে। এটা দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে, এর চেয়ে বেশি কিছু না। আর কিভাবে কাজ করে এটা এইভাবে ব্লক চিত্রের মাধ্যমে দেখা হয়েছে। 7 সেগমেন্ট ডিকোডার বা ড্রাইভার ডিজিটাল পদ্ধতিতে অভ্যন্তরীণ তথ্য বাইনারি পদ্ধতিতে থাকলেও প্রদর্শনের জন্য তার দশমিকে রূপান্তর করতে হয়। এজন্য বাইনারি অথবা বিসিডি হতে দশমিকের ডিকোডার দরকার হয়। সাধারণত ডিকোডার দ্বারা খুব বেশি বিদ্যুৎ প্রবাহ, কয়েক মিলি অ্যাম্পিয়ারের বেশি নেওয়া সম্ভব হয় না, তাই ডিকোডারের সাথে ড্রাইভার বা চালকও দরকার হয়। এই জন্য ডিকোডার ও ড্রাইভার সাধারণত একীভূত বর্তনী হিসেবে পাওয়া যায়। 4 বিট বিসিডি ড্রাইভার ব্যবহার করে কমন অ্যানোড ক্যাথোড 7 সেগমেন্ট স্কেচকরণ, এটা একটা টপিক। 4 বিট বিসিডি ডিকোডার ড্রাইভার, যেটা আমরা একটু আগে ডিকোডার ড্রাইভার কি দেখলাম। 7 অঙ্গ প্রদর্শক দিয়ে 4টি অঙ্ক প্রদর্শনের ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বাম দিকের অপ্রয়োজনীয় শূন্য থাকলে তা প্রদর্শন না করাই ব্যবস্থা থাকা দরকার। মানে বাম দিকে যদি কোনো শূন্য থাকে সেটা তো কোনো ভ্যালু থাকে না, তা এর কেন শুধু শুধু দেখাবো, এটা হচ্ছে বোঝাচ্ছে। 4 অঙ্কের জন্য 4টা 0 হতে 4টা 9 পর্যন্ত সংখ্যা হতে পারে, 4 অঙ্কের ক্ষেত্রে বলতেছে এখানে। তবে বাম দিকে শূন্য প্রদর্শন করা হবে না, যেমন এখানে 3টা 0 তারপর 5 একটা আসলে এই শূন্যগুলা দেখানো যাবে না, শুধু 5টা দেখাবে, এটাই বোঝাচ্ছে এখানে, আর কিছু না। এখানে উদাহরণ দিছে কতগুলা, সংযোগ করতে হবে। আমি এরকম প্রশ্ন দেখিনি আপনাদের বোর্ড কোশ্চেনে, দেখে রাখবেন। এবার যদি অনুশীলনীতে আসি, এনকোডার কি বা ডিকোডার কি, এগুলো বেসিক কোয়েশ্চন, এগুলো থাকবে। প্রায়োরিটি এনকোডার বলতে কি বোঝায়, এনকোডিং ও ডিকোডিং পদ্ধতি বুঝিয়ে দাও। এলইডি বলতে কি বোঝায়, এলসিডি বলতে কি বোঝায়, এরকম। তারপর 5x7 ডট ম্যাট্রিক্স পদ্ধতি এজ ক্যারেক্টারটি তৈরি করো, এখানে এজ ক্যারেক্টার তৈরি করতে বলছে, এইভাবে দেখাইতে বলছে। আচ্ছা, এনকোডারের কাজ কি বা ডিকোডারের কাজ কি, এগুলা হচ্ছে এরকম। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এলইডি ডিসপ্লে এবং এলসিডি ডিসপ্লের মধ্যে পার্থক্য, এটা আসতে পারে যদি দেয়, কারণ পার্থক্য জিনিস খুবই কমন। তারপর 4 বিট ডিকোডার বর্তনী ও সত্যক সারণী অঙ্কন করো, 4 বিট বিসিডি ডিকোডার বর্তনী যেটা, এবং সত্যক সারণী অঙ্কন করতে বলছে, ডিকোডারের কথা বলছে। তারপর একটা আছে এনকোডার এবং ডিকোডারের পার্থক্য, এটাও আসতে পারে, এটা কমন। তারপর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, ডিকোডার কার্যপ্রণালী বর্তনী সহকারে বর্ণনা করো, বা যেটা আগে দেখাইছি এটা আবার একটু বিস্তারিত আকারে করতে হবে। তারপর এগুলা ওই একই প্রশ্নগুলো এখানে ঢুকাই দিচ্ছে আসলে, কিন্তু আমার মনে হয় না এগুলো আসবে। তা এলসিডি এর গঠন চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো, এটা দিতে পারে, এলসিডি গঠন চিত্রটা বর্ণনা করে। এরপর আমরা নতুন আরেকটা অধ্যায় এবং শেষ অধ্যায় আসছি, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সমূহ। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যা তাদের পরবর্তী অবস্থা নির্ধারণ করতে পূর্ববর্তী অবস্থার তথ্য সেটা স্টোর করে এবং ব্যবহার করে। এটি তথ্য সংরক্ষণ এবং জটিল নিয়ন্ত্রণ প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট মেমোরি এবং স্টেট নির্ভর অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি, যে সকল বর্তনী ডিজিটাল সিস্টেমের আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুট এর উপর নির্ভর করে না, বরং পূর্ববর্তী আউটপুট অর্থাৎ মেমোরি এবং চলমান ইনপুটের উপর নির্ভর করে, তাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট
বলে। বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার ইত্যাদি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ, যদিও এদের মধ্যে ফ্লিপ ফ্লপই হলো মূল উপাদান। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডায়াগ্রাম হচ্ছে এটা, ইনপুট, কম্বিনেশন লজিক সার্কিট, আউটপুট। কিন্তু আমরা জানি ইনপুট দুইটা থাকতে হয়, তাহলে মেমোরি থেকে প্রিভিয়াস স্টেট একটা ইনপুট এখানে যুক্ত হয়েছে। তা আউটপুটের সাথে পজিটিভ ফিডব্যাকটা এখানে মেমোরিতে স্টোর হয়েছে। ক্লক সিগন্যাল, মানে ক্লক সিগন্যাল বলতে 0 এবং 1 বোঝাচ্ছে, মানে অ্যাক্টিভেট করবো নাকি করবো না এটাই বোঝাচ্ছে। তাহলে এসআর ল্যাচ, ডি ল্যাচের ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রাম ও কার্যনীতি। ল্যাচ একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে দরজার হুড়কো। দরজা বন্ধ করে হুড়কো লাগালে দরজা বন্ধ অবস্থায় থাকে, আবার হুড়কো খুলে দরজা খোলা অবস্থায় রাখা সম্ভব। তেমনি ল্যাচ বর্তনীকে সেট অবস্থায় কিউ ইজ ইকুয়াল টু 1 এবং কিউ বার ইজ ইকুয়াল টু 0 রাখলে তার যুক্তি 1 অবস্থাকে সংরক্ষণ করে বলে তা ধরা হয়, এবং রিসেট অবস্থায় কিউ ইজ ইকুয়াল টু 0, কিউ বার ইজ ইকুয়াল টু 1 বর্তনীটি যুক্তি 0 সংরক্ষণ করে বলে ধরা হয়। এই জন্য এই বর্তনী ল্যাচ বা হুড়কো নামে পরিচিত, মানে এসআর ল্যাচ যেটা আমরা পড়তেছি। বর্তনীকে প্রাথমিক ফ্লিপ ফ্লপ বর্তনীও বলা হয়, কারণ ল্যাচের সাথে সমর্থকারী অথবা ঘড়ি সংকেত যুক্ত করে প্রকৃত ফ্লিপ ফ্লপ বর্তনী তৈরি করা হয়। নর ও ন্যান্ড গেটে দিয়ে বাইনারি ল্যাচ তৈরি করা হয়। এখানে ফ্লিপ ফ্লপের একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে এস ও আর ইনপুট সংকেত, কিউ এবং কিউ বার হচ্ছে দুটি আউটপুট সংকেত দিয়ে একটি ফ্লিপ ফ্লপ ল্যাচ দেখানো হলো। কিউ এবং কিউ বার এগুলো হচ্ছে আউটপুট। আর এখানে এস দি সেট বোঝাচ্ছে আর দি রিসেট বোঝাচ্ছে। এস ও আর সংকেত দুটি ভোল্টেজ লেভেল অথবা ক্ষণস্থায়ী পালস হতে পারে। এই বর্তনী আউটপুটের দুটি অবস্থাকে সেট রিসেট বলা হয়, যেখানে দুটি অবস্থা দেওয়া হচ্ছে। একটা সেট অবস্থায় কিউ এর মান 1 হবে আর কিউ বারের মান 0 হবে। কিউ এর মান 1 হলে তো কিউ বারের মান 0। রিসেট অবস্থায় তার উল্টা, কিউ এর মান 0, কিউ বারের মান 1। এখন এটা কেন বলছি, এটা বলার কারণ হচ্ছে এখানে ন্যান্ড ও নর ও ন্যান্ড গেট দিয়ে বাইনারি ল্যাচ তৈরি করা যায়। তাই এখানে নর ল্যাচ দ্বারা প্রাথমিক ফ্লিপ ফ্লপ দেখানো হয়েছে, এখানে নর গেট দিয়ে তৈরি একটি ফ্লিপ ফ্লপ বর্তনী দেখানো হলো, যেখানে এস ও আর অভিন্ন অবস্থার জন্য কিউ ও কিউ বার মান আছে। আচ্ছা, এখন এটা একটা নর গেট, অর প্লাস নর যেটা বোঝাচ্ছে। আমরা একটু আগে এই ব্লক ডায়াগ্রামটা দেখছিলাম না, এখানে দুইটা ইনপুট, এখানে এটা আউটপুট, এই আউটপুটটা এখানে ইনপুট হচ্ছে, আবার এই আউটপুটটা এটার ইনপুট হচ্ছে। এই জিনিসটা আমরা এখানে দেখতেছি। এখানে একটা ইনপুট এস হচ্ছে সেট, আরেকটা ইনপুট কোথা থেকে আসতেছে, আরেকটা ইনপুট আসছে এই পরবর্তী গেট নর গেট থেকে, যেটার আউটপুট হচ্ছে রিসেটের আউটপুট হচ্ছে এটার সেটের ইনপুট, আবার সেটের আউটপুট হচ্ছে রিসেটের ইনপুট। মানে আমি যদি ধরি কিউ বার এখানে আউটপুট, কিন্তু এখানে কিউ বার হচ্ছে ইনপুট, এখানে কিউ আউটপুট, এখানে কিউ হচ্ছে ইনপুট। তো এখানে কি বললো, আর এস কিউ বার, তাহলে 0 0 পরিবর্তন হয় না, 1 0 0 1 সেট, মানে কিউ এর মান 0, কিউ বারের মান 1। আর রিসেট করলে কিউ মান 1 হয় আর কিউ বারের মান 0 হয়, যে ব্যবহারযোগ্য নয়। এটা একটা সিরিয়াল বা একটা দিচ্ছে রিসেট এবং সেট, এখানে উল্টা দিচ্ছে আর এবং এস, রিসেট আগে সেট পরে দিচ্ছে। তা রিসেটের ক্ষেত্রে আমরা এখানে দেখছিলাম কি কিউ এর মান 0, কিউ বারের মান 1, তাহলে 0 0 তাহলে পরিবর্তন হয় না। তাহলে আবার আর এর মান 1 আর এস এর মান 0, এটা হচ্ছে সেট। আর আর এর মান 1, এস এর মান 0, তাহলে এস এর মান 0, আর এর মান 1। এইটার সাথে এই চিত্রের সাথে এটার মিলাইতে হবে। 0 0 তো কিছু হয় না, কিন্তু যখন আমি 1 দিব, আর এর মান 1, এস এর মান 0, এস এর মান 0 যখন দিব, এখন আর এর মান 1, আর এর মান 1 হলে এখানে কি হয়, কিউ বারের মান 1 আসে, তাহলে এই 1টা এখানে আসবে। সরি, এটা হচ্ছে কিউ বারের মান 1 আসে, এই 1টা এখানে আসবে। তাহলে এখানে নর গেট ইউজ করছি, অর প্লাস নট, 0 প্লাস 1 1, 0 প্লাস 1 1 হলে আমরা নর গেট ইউজ করলে কি হয়, তাহলে এটা পরিবর্তিত হয়ে যায়, তো 1টা 0 হয়ে যাবে। এখানে এখন 0টা ইনপুট,
এভাবে একটু কি বলি, একটু কনফিউজিং, কিন্তু মিলাই করতে হয় এটা চিত্রের সাথে। এখানে কি বলছে, প্রথমে এস এবং জিরো জিরো হলে কি হয় দেখা যাক। ধরা যাক গ্লাসটি সেট অবস্থায় কিউ ইজ ইকুয়াল টু 1, কিউ বার ইজ ইকুয়াল টু 0 আছে সেট অবস্থায়। এই অবস্থায় এস এবং আর এর মান 0 হলো কিউ এর মান 1 এবং কিউ বার এর মান 0, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, যেটা বলছে। পুনরায় ধরা যাক গ্লাসটি রিসেট অবস্থায় আছে। এখন রিসেট অবস্থায় আমরা কি জানি, কিউ এর মান 0, কিউ বার এর মান 1। তখন কি হবে, এস এবং আর এর মান 0 হলো কিউ এর মান 0, কিউ বার এর মান 1 থাকে। মোট কথা এস এবং আর এর মান 0 এর জন্য নর ল্যাচের আউটপুটের পরিবর্তন হয় না। আবার এস এর মান 1 এবং আর এর মান 0 হলে ফ্লিপ ফ্লপটি সবসময় সেট অবস্থায় থাকে, অর্থাৎ কিউ এর মান 1, কিউ বার এর মান 0 হয়। সেট অবস্থায় এস এর মান 1 এবং আর এর মান 0 হলে ল্যাচটির কোনো পরিবর্তন হয় না। আর রিসেট অবস্থায় এস এবং 1, এস এর মান 1, আর এর মান 0 হলে ফ্লিপ ফ্লপটি রিসেট হতে সেট অবস্থায় যায়, এস এর মান 1, আর এর মান 0 দ্বারা ফ্লিপ ফ্লপটি সেট করার পর এস এবং আর এর মান 0 হলেও ফ্লিপ ফ্লপটি সেট অবস্থায় থাকে। যেটা এখানে এগুলার কথা বলছে, আসলে বিস্তারিত আলোচনা করছে এখানে। এরপর আমরা যদি আসি এটার নর ল্যাচের তরঙ্গাকৃতি। আচ্ছা, কিউ শুরুতে কিউ এর মান 0 ধরে নর ল্যাচের জন্য কিউ ও কিউ বারের তরঙ্গ দেখানো হয়েছে। আচ্ছা, এগুলো কিউ তরঙ্গাকৃতি, এটা জানি না কেন করছে এটা। ন্যান্ড ল্যাচ দ্বারা প্রাথমিক ফ্লিপ ফ্লপ। ন্যান্ড ল্যাচ হচ্ছে ন্যান্ড গেট ইউজ করা হবে, আর কিছু না। আর রিসেট এবং সেট, কিউ এর মান 0, কিউ বার এর মান 1 হলে রিসেট, আর কিউ এর মান 1, কিউ বার এর মান 0 হলে সেট। আমরা আগে থেকে জানি এটা এখানে বিস্তারিত আলোচনা করছে। এখানে তরঙ্গ শুরুতে কিউ এর মান 0, ন্যান্ড ল্যাচের জন্য কিউ এর তরঙ্গাকৃতি দেখানো হলো। আচ্ছা, এইভাবে তরঙ্গাকৃতি দেখানো হয়েছে, সেট, রিসেট এবং কিউ। আপনারা পারলে এই জিনিসটা মুখস্থ করে যাবেন, যদি বলে এরই নর ল্যাচের তরঙ্গাকৃতিটা আঁকো, তাহলে এই বেটে মুখস্থ করে দিতে হবে। রচনামূলক প্রশ্ন আসতে পারে আমার মতে, যদি আসে। এছাড়া এর চেয়ে বেশি কিছু জানেন। এছাড়া যদি বলে ন্যান্ড ল্যাচ বা নর ল্যাচের প্রাথমিক সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবলটা আঁকো, তাহলে এই এতটুকু আঁকতে হবে, এটা করতে হবে না। এটা যদি বলে তাহলে করবেন, এছাড়া করবেন না। এসএলএচ এর অসুবিধা। আচ্ছা, এসএলএচ এর অসুবিধা কি কি? এসএলএচ উভয় ইনপুট হাই মানে লজিক 1 হলে, অর্থাৎ এস এবং আর এর মান যদি 1 হয়, প্রয়োগ করলে আউটপুট অনাকাঙ্ক্ষিত অবস্থায় সৃষ্টি হয়, যা রেস কন্ডিশন হিসেবে পরিচিত। তাই এসএলএচ এর কোনো অবস্থায় এস এবং আর মানে সেট রিসেটের মান 1 প্রয়োগ করা যাবে না। পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল এবং এজ ট্রিগারিং। ট্রিগারিং দুই প্রকার, লেভেল ট্রিগারিং এবং এজ ট্রিগারিং। লেভেল ট্রিগারিং কাকে বলে? যখন কোনো সার্কিটকে অ্যাক্টিভ করার জন্য ব্লক পালস একটি নির্দিষ্ট লেভেলে থাকে, তখন তাকে লেভেল ট্রিগারিং বলে। এটি আবার দুই প্রকার, হাই লেভেল ট্রিগারিং, লো লেভেল ট্রিগারিং। হাই লেভেল মানে যদি কোনো যখন কোনো ট্রিগারিং এ পালস লেভেলের মান 1 কে আমরা হাই বলে থাকি, স্টেটে থাকে, তাহলে তাকে হাই লেভেল ট্রিগারিং বলে। আর 0 হলে লো লেভেল ট্রিগারিং বলে। এটা চিত্র কেমন, হাই মানে 1, তাহলে এটা উপরে, পালসটা উপরে থাকবে, ক্লক পালস, আর এটা ক্লক পালস নিচে থাকবে, এটা লো লেভেল। তারপর এজ ট্রিগারিং কি? এজ ট্রিগারিং হলো এমন এক ধরনের ট্রিগারিং প্রক্রিয়া যা কোনো ক্লক পালসের ঋণাত্মক এবং এখানে কি বলছে, ক্লক পালসের এটা আসলে ধনাত্মক হবে, এটা ঋণাত্মক না, এটা ধনাত্মক এবং ঋণাত্মকের এজ দ্বারা সার্কিটকে অ্যাক্টিভ করবে। এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা ধনাত্মক এবং এটা ঋণাত্মক হবে। এজ ট্রিগারিং দুই প্রকার, পজিটিভ এজ ট্রিগারিং, নেগেটিভ এজ ট্রিগারিং। পজিটিভ এজ ট্রিগারিং কি? যখন কোনো ক্লক পালসের লো টু হাই ট্রানজিশন পজিশনে ফ্লিপ ফ্লপ সার্কিট অ্যাক্টিভ হয়, তাকে পজিটিভ এজ ট্রিগারিং বলে। মানে ট্রিগার্স অন দ্য এজ অফ দ্য ক্লক পালস, মানে এটা লো টু হাই বলতেছে না, এই লো টু হাই হচ্ছে এইটা এজটাকে পজিটিভ এজ ট্রিগারিং বলছে। আবার হাই টু লো হলে এজ হচ্ছে হাই টু লো, এটা তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং। ক্লকিং বা ট্রিগারিং শব্দ দুটি দ্বারা মূলত একটি সার্কিটকে সক্রিয় করার প্রক্রিয়াকে বোঝায়। ডিজিটাল সিগন্যাল সাধারণত দুটি লেভেল 0 এবং 1 থাকে, আবার ওই একই সিগন্যাল দুটি এজ, পজিটিভ এজ এবং নেগেটিভ এজ থাকে। ফ্লিপ ফ্লপ এজ ট্রিগারিং এর সুবিধা। এখন এগুলো সুবিধা যদি লিখতে বল তাহলে কি?
ডিজাইন সহজ হয়, নয়েজ দ্বারা সহজে আক্রান্ত হয় না, ডিভাইস সেন্সিটিভিটি বেশি হয়, তুলনামূলক দ্রুত গতি সম্পন্ন হয়। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, শুধু আমরা এখানে এসআর ফ্লিপ ফ্লপ করছিলাম। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, তারপর ডি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী। আচ্ছা, এখানে এগুলার বিভিন্ন ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী সম্পর্কে দেখানো হয়েছে। এটা এসআর ফ্লিপ ফ্লপ, যেটা নর গেটের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে ক্লকড এসআর ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে ক্লকড এসআর ফ্লিপ ফ্লপ, মানে ক্লক পালস ইউজ করা হয়েছে এখানে। এখানে ক্লক পালস কেন ইউজ করা হয়েছে? উপরের সত্য সারণী থেকে আমরা দেখতে পাই যে ক্লক সিগন্যাল ক্লকের মান 0 হলে ইনপুট যাই হোক না কেন আউটপুট অপরিবর্তিত থাকে, আর ক্লকের মান 1 হলে কেবল উক্ত ফ্লিপ ফ্লপে কার্যকারী হয়। তখন ফ্লিপ ফ্লপটি চিত্র এরকম দেখায় 10.10 মানে অপরিবর্তিত থাকে, কিন্তু যখন ক্লকের মান 1 হবে তখন এরকম দেখায়। এটা হচ্ছে এটা ট্রুথ টেবল। এর আগে আমরা দেখলাম অপরিবর্তিত আছে, কিন্তু এখানে ক্লকের মান 1 দিয়ে আমরা দেখলাম এইভাবে পরিবর্তিত হয়। ক্লক, ডিটিজেকে এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী। ডি টাইপ ফ্লিপ ফ্লপটা কি? ডি টাইপ ফ্লিপ ফ্লপটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের উভয় ইনপুটে 1 প্রয়োগ করলে রেস কন্ডিশন এর সৃষ্টি হয়। নিচের সার্কিটের সাহায্যে এই রেস কন্ডিশন দূর করা যায়। এই ধরনের ফ্লিপ ফ্লপকে ডি টাইপ ফ্লিপ ফ্লপ বা ডি টাইপ ল্যাচ বলা হয়। এর কেবলমাত্র একটি ইনপুট আছে, ট্রুথ টেবলে এক্স দিয়ে যে কোনো ইনপুট বোঝানো যায়। এইচ ট্রিগার ডি টাইপের ল্যাচের প্রতীক ও ট্রুথ টেবল নিচে বর্ণনা করা হয়েছে। এখানে একটি মাত্র ইনপুট, যেহেতু নট গেট ইউজ করছে, একটি ইনপুট হবে। তারপর আমরা আউটপুট যেটা পাইছি সেটার সাথে ক্লকের মান এন দ্বারা গুণ করছি, এন দ্বারা 2 বার গুণ করছি। একটা এখানে ক্লকের মান 0 আবার ক্লকের মান 1 ও হতে পারে। তো এখানে এটাই হচ্ছে ডি টাইপ ল্যাচ ডায়াগ্রাম। এটা হচ্ছে এটার সত্য সারণী বা ট্রুথ টেবল। এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, টাইমিং জিনিসটা দেখাইছে। এরপর আসি ডি টাইপ ফ্লিপ ফ্লপ পজিটিভ ও নেগেটিভ এজ ট্রিগার জাতীয় হতে পারে। উভয় প্রকার প্রতীক নিচে দেখানো হয়েছে। আচ্ছা, পজিটিভ হলে এখানে এটা এরকম দেখাবে, আর নেগেটিভ হলে আমরা নট গেটের সামনে যখন আমরা একটা ছোট্ট করে একটা জিরো বসাই না, ওই জিরোটা এখানে বসাইছে, এটা হচ্ছে নেগেটিভ ট্রিগার। তারপর জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত জেকে ফ্লিপ ফ্লপ এর গঠন। এই দুটি ইনপুট জে ও কিউ বারকে ন্যান্ড গেট দিয়ে এস এর সাথে এবং কে ও কিউ কে ন্যান্ড গেট দিয়ে আর এর সাথে যুক্ত করা হয়। এর ফলে জে ও কে একসাথে 1 প্রয়োগ করলে এস ও আর কখনো একসাথে 1 হবে না, যেটা আমরা আগে দেখছিলাম। এস ও এবং আর একসাথে 1 হলে যে সমস্যাটা হয় এখানে পড়ছিলাম আমরা, এই তো এস ও আর প্রয়োগ করা যাবে না, যেটা এসআরএলএচ এর অসুবিধা, সেটা আমরা জেকে ফ্লিপ ফ্লপে অসুবিধাটা দূরীকরণ করতে পারি। অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপে রেস কন্ডিশন নেই, তবে এক্ষেত্রে জে এবং কে এর মান ইনপুট 1 এর জন্য কিউ পূর্বে যা ছিল তা পরিবর্তন হবে। অর্থাৎ 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এই অবস্থাকে টগল বলা হয়। টগলিং সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। কে এবং জে, এটা হচ্ছে এটা সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে এটার প্রতীক, আর এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ট্রুথ টেবল। নো চেঞ্জ ইন স্টেট, তারপর রিসেট কিউ টু 0, এটা সেট কিউ টু 1, আর এটা টগল যেটা বিষয়টা বলছিলাম। চিত্রে জেওকে ইনপুটকে +5 ভোল্টে সংযুক্ত করে রাখলে কি করবে অনুমান করতে পারা যায় কি? সার্কিটে অসিলেট করতে থাকবে। এই কারণে জেকে ফ্লিপ ফ্লপে এইচ ট্রিগারিং পালস ব্যবহার করা উচিত। এরপর আসি টি ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপে জেওকে ইনপুট শর্ট থাকলে টি ফ্লিপ ফ্লপ গঠিত হয়। টি এর মান যখন 0 তখন জে এবং কে এর মান 0। এই অবস্থায় ক্লক পালস আউটপুট পরিবর্তন করে না। টি এর মান যখন 1, জে এবং কে এর মান 1, এই অবস্থায় ক্লক পালস পরিবর্তন সময় আউটপুট টগল করে।
এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। তারপর এটা পজিটিভ এজ ট্রিগার আর এটা নেগেটিভ এজ ট্রিগার। যেটা বলছিলাম নেগেটিভে একটা সুন্দর ছোট্ট করে একটা গোল চিহ্ন দিতে হয় এখানে নেগেটিভের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ট্রুথ টেবল। জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, দুটি ক্লক যুক্ত ফ্লিপ ফ্লপ দিয়ে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ গঠন করা যায়। ফ্লিপ ফ্লপ দুটি একটিকে মাস্টার এবং অপরটিকে স্লেভ বলা হয়। মাস্টারের আউটপুট ও স্লেভের ইনপুট হিসেবে কাজ করে। এখানে লক্ষণীয় যে মাস্টারের ক্লক পজিটিভ এবং স্লেভের ক্লক নেগেটিভ। যখন ক্লক 1 অবস্থায় বিরাজ করে তখন মাস্টার সক্রিয় থাকে আর স্লেভ নিষ্ক্রিয় থাকে। আবার যখন ক্লক 0 তখন নিষ্ক্রিয় থাকবে মাস্টার আর সক্রিয় থাকবে স্লেভ। মনে করি শুরুতে কিউ এর মান 0 এবং কিউ বারের মান 1। এই অবস্থায় যে ও কে ইনপুটে যথাক্রমে 1 ও 0 প্রয়োগ করা হলো এবং ক্লক 1 হলে মাস্টার সক্রিয় থাকবে, তাহলে মাস্টার সক্রিয় হলে আউটপুট s ইকুয়াল টু 1 হবে আর ইকুয়াল টু 0 হবে। এই সময় স্লেভের আউটপুট পরিবর্তন হবে না। ক্লক 0 হলে মাস্টারের আউটপুট পরিবর্তন হবে না, কিন্তু স্লেভের আউটপুট s ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0 ইনপুটের জন্য পরিবর্তন হয় কিউ ইকুয়াল টু 1 এবং কিউ বার ইকুয়াল টু 0 হবে। অনুরূপভাবে জে ইকুয়াল টু 0 কে ইকুয়াল টু 0 ইনপুটের জন্য আউটপুট কিউ বার 0 কিউ 1 কিউ ইকুয়াল টু 1 হবে। আর জে কে যদি 1 হয় তবে ক্লক পাস পরিবর্তনের সাথে আউটপুট টগল করবে। এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের। বলতে গেলে দুইবার ব্যবহার করা হয়েছে এটা, এখানে একবার করছে আবার করছে এখানে দুইবার। এটা মাস্টার এটা স্লেভ, এই জন্য এটাকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলতেছে। এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে ট্রুথ টেবল। 3 অবস্থা বা ট্রাইস্টেট লজিক। এই লজিকের নির্গমন মুখে 0 এবং 1 অবস্থা ছাড়াও একটি তৃতীয় অবস্থা সম্ভব। নির্গমন মুখে মোট 3টি অবস্থার জন্য এটা 3 অবস্থা লজিক নামে পরিচিত। এই 3টি অবস্থা হলো লজিক 0 অবস্থা, লজিক 1 অবস্থা, উচ্চ প্রতিরোধ হাই জেড অবস্থা। তৃতীয় অবস্থায় টোটেম পোল অবস্থা ব্যবস্থা 3T এবং T4 উভয় ট্রানজিস্টর অচালু থাকে। ফলে নির্গমন মুখের সাথে বিসিসি ও ভূমির উচ্চ রোধ কয়েক মেগা ওহম থাকে। এর অর্থ হলো নির্গমন মুখটি 0 অথবা 1 অবস্থায় পাওয়া যায়। ওহম বলতে আসলে রোধ বোঝায়। আমরা কারেন্টের রোধকে আমরা ওহমে প্রকাশ করি, ওহম বলে। আচ্ছা, এখানে কি বলছে এই চিত্রের মধ্যে দেখানো যাচ্ছে একটি টিএসএল নট বর্তনী দেওয়া হলো। উল্লেখ্য যে এ গ্রহণ মুখ ছাড়াও বর্তনীতে একটি সক্ষমকারী সংযোগ ই থাকে। ই ইকুয়াল টু 1 হলে বর্তনীটি নট গেটের মতো কাজ করবে। এই অবস্থায় টি1 অথবা ডি2 এর উপর ই এর কোনো প্রভাব কার্যকর হয় না। এ হচ্ছে গ্রহণ মুখ। ইও আবার গ্রহণ মুখ হিসেবে পরিচিত। এখন ই এর মান 1 হলে কি বলছে নট গেটের মতো কাজ করবে। ই এর মান যখন আমরা 1 পাবো তখন এটা নট গেটের মতো কাজ করবে। এই অবস্থায় টি1 অথবা ডি2, টি1 কোথায়, টি1 হচ্ছে এটা টি1 এবং ডি2, ডি2 হচ্ছে এটা, এর উপর ই এর কোনো প্রভাব কার্যকর হয় না। তার মানে ই এর মান 1 হলে টি1 এবং ডি2 ই এর উপর প্রভাব কার্যকর হয় না। ই এর মান যখন 0 হলে নির্গমন মুখ উচ্চ প্রতিরোধক হয়, মানে এই অবস্থায় টি1 ট্রানজিস্টর বেস এই মিটার সংযোগ ফরওয়ার্ড বায়াস হয়। এগুলো আসলে এটার কার্যকর গুলা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আসলে ই এর মান 1 হলে কি, এর মান 0 হলে কি হবে এটা। এখন যদি আসি ট্রানস্টেট লজিকের গুণাগুণ। গতি অক্ষুণ্ণ রেখে টিএসএল লজিকের নির্গমন মুখ সমূহ সংযুক্ত করা সম্ভব, তবে এই সংযোগে একসাথে শুধু একটি গেটকে সক্ষম করা যায়, কারণ একসাথে দুটি বিপরীত অবস্থার নির্গমন মুখে সংযোগ ঘটলে গেটের নির্গমন মুখে ট্রানজিস্টর নষ্ট হতে পারে। ট্রাইস্টেট ড্রাইভার। এক স্থান হতে অন্য স্থানে যুক্তি সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ট্রাইস্টেট বাফার ব্যবহার করা হয়। চিত্রে বাফারটি ইনভার্টিং বাফার বলা হয়। এত এবং এত হলো দুটি নন ইনভার্টিং টিটিএল বাফার।
এই এই অধ্যায়টা বেশিরভাগ দেখছি থিওরিক্যাল পড়া, মানে মুখস্থ বিদ্যার পড়া বেশি এখানে। এই জন্য আপনাদেরকে এগুলো মুখস্থ বিদ্যার মতো পড়তে হবে। বিস্তারিত আলোচনা করছে এখানে। এটার হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। ট্রাইস্টেড জেকে ফ্লিপ ফ্লপ এর সাথে সাধারণ বাস সংযোগ। এটা একটা সাধারণ বাস, এটা ফ্লিপ ফ্লপ সংযুক্ত করছে, জেকে ফ্লিপ ফ্লপ সংযুক্ত করছে এখানে। ঘড়ি বলতে এখানে আমরা সিএল কে ক্লক পালস, যেটা বলে ক্লক পালস বোঝাচ্ছি, ক্লক পালস। এরপর যদি আসিস এই এত এত আইসির পিন ডায়াগ্রাম। আচ্ছা, এগুলো আইসির পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখন এই আইসিটা কি আইসি? এই আইসি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ আইসি, এখানে বলে দিচ্ছে 7474। তারপর পিন ডায়াগ্রাম অর্থগুলো বলছে। তারপর 7476টা কোন ধরনের আইসি? এটা হচ্ছে জেকে এমএস ফ্লিপ ফ্লপ আইসি। তারপর 74273 আইসি হচ্ছে, এটা কোন ধরনের আইসি? এটা হচ্ছে বলে নেই। 74273 আইসি এটা কোন ধরনের আইসি? এটা হচ্ছে 742 কত ছিল? 74273, 74273 এটা কোন ধরনের আইসি? এটা হচ্ছে টিটিএল লজিক আইসি। টিটিএল একটু আগে যেটা আমরা দেখছিলাম, টিটিএল লজিক সার্কিট। তাহলে এগুলোর পিন ডায়াগ্রাম বলছে, তাও 74573 পিন ডায়াগ্রাম বলছে। প্রত্যেকটারে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আসলে দেখলে বোঝা যায়। যেমন এখানে ইনপুট পিন এগুলা 1D থেকে 8D, গ্রাউন্ড হচ্ছে 10 নম্বর পিন, বিসিসি হচ্ছে 20 নম্বর পিন, আউটপুট পিন হচ্ছে 12 থেকে 19 পর্যন্ত। আর ওই মানে কি 3 স্টেট আউটপুট এনেবল ইনপুট ওই। আর এলই মানে হচ্ছে ল্যাচ এনেবল ইনপুট, মানে একবার এনেবল করবো একবার ডিসেবল করবো, এটা ল্যাচ এনেবল ইনপুট। তা বিভিন্ন প্রকার ফ্লিপ ফ্লপের প্রয়োগ ক্ষেত্র। ফ্লিপ ফ্লপের প্রয়োগ ক্ষেত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে দেওয়া হলো: মেমোরি ইউনিট হিসেবে, রেজিস্টার হিসেবে, কাউন্টার হিসেবে, বাউন্স এলিমিনেশন সুইচ হিসেবে, আর তারপর ডাটা কন্ট্রোলার হিসেবে। 55555 টাইমার আইসির ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। এই আইসি ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখা যাচ্ছে। এটা কি? 555 টাইমার আইসি একটি ডিজিটাল মনোলিথিক আইসি যা অনেক ক্ষেত্রে ক্লক জেনারেটর হিসেবে ব্যবহৃত হয়। 555 টাইমার আইসি কে স্টেবল বা মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর হিসেবে সংযুক্ত করা হয়। এগুলো পিন সময় বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এগুলো পিন যেগুলো আছে, গ্রাউন্ড, ট্রিগার, আউটপুট, রিসেট, তারপর বিসিসি, ডিসচার্জ, থ্রেশহোল্ড, কন্ট্রোল, এগুলো বর্ণনা করা হয়েছে। তারপর এটার ব্যবহার করে ক্লক জেনারেটর কার্যাবলী। এটা ব্যবহার করে ক্লক জেনারেটর আমরা উৎপন্ন করা হয়। ক্লক জেনারেটর ক্লক সিগন্যাল উৎপন্ন করা হয়। আচ্ছা, একের পর এক অন এবং অফ সিগন্যালকে ক্লক সিগন্যাল বলে, যা স্কয়ার সিগন্যাল হিসেবে পরিচিত। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরিচালনার জন্য ক্লক সিগন্যালের প্রয়োজন, যেমন কাউন্টার, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, ডিজিটাল আইসি ইত্যাদি। 555 টাইমার ব্যবহার করে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ক্লক সিগন্যাল উৎপন্ন করা যায়। এক্ষেত্রে বাহ্যিক রেজিস্টার ও ক্যাপাসিটরের মান পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে রেজিস্টার আর এটা হচ্ছে ক্যাপাসিটর। 5 ভোল্ট দিছে এখানে, 100 ন্যানো ফারেনহাইট। আচ্ছা, ডিজিটাল স্কয়ার ওয়েভ ফ্রম আউটপুট। এটা একটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছিল, কার্যপ্রণালী দেখানো হয়েছে। আমার মনে হয় না এগুলা আসবে, এরকম অঙ্ক আসবে না আপনাদের। এটা এরকম কোন প্রশ্নে আমি দেখিনি কার্যপ্রণালী। তবে এটা দেখে রাখতে পারেন যদি বলে 555 টাইমার ব্যবহার করে ক্লক জেনারেটর কাজ বলে। এখন আমরা আসি অনুশীলনী প্রশ্নে কি আছে। ল্যাচ বলতে কি বোঝায়? সিকোয়েন্সিয়াল লজিক বলতে কি বোঝায়? ল্যাচ এক ধরনের বাইস্টেবল ডিজিটাল সার্কিট, এতে দুটি স্টেবল বা অবস্থা থাকে। তার ল্যাচ কত প্রকার ও কি কি? ল্যাচ দুই প্রকার, নর ল্যাচ এবং ন্যান্ড ল্যাচ, যেটা আমরা দেখছি। তারপর ফ্লিপ ফ্লপ কি? ডিজিটাল সার্কিটের দুটি স্টেবল স্টেট আছে এবং ট্রিগারিং পালস প্রয়োগ করে তার স্টেট বা অবস্থা এর পরিবর্তন হয়, তাকে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ বলে।
ফ্লিপ ফ্লপ ও ল্যাচ সার্কিটের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে ইনপুট তারের মাধ্যমে ফ্লিপ ফ্লপের আউটপুটকে বাইনারি ওয়ান বার স্টেটে ইচ্ছা মতো সেট করা যায়। ল্যাচ সার্কিট সেট ও রিসেট অবস্থার মাধ্যমে তথ্যকে সংরক্ষণ করতে পারে। ডি ফ্লিপ ফ্লপ এর সার্কিট ও ট্রুথ টেবল আঁকো। আমি যেটা বলছিলাম, যদি সার্কিট এবং ট্রুথ টেবল আঁকে তাহলে এইভাবে আঁকবেন। ওই যেটা টাইমিং ডায়াগ্রাম আছে সেটা দেন, সেটা না বললে করবেন না। তারপর এখানে একটা টি ফ্লিপ ফ্লপ। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে ও মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায়, যেটা দেখাইছিলাম। ফ্লিপ ফ্লপের মূল বৈশিষ্ট্য কি? ফ্লিপ ফ্লপ বর্তনীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও বর্তনী আউটপুটের ডিজিটাল সিগন্যাল তার পূর্বের অবস্থাতে অপরিবর্তিত থেকে যায়। ফ্লিপ ফ্লপের এই বৈশিষ্ট্যের জন্য এই বর্তনীকে ডিজিটাল তথ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। তারপর ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য আসতে বলে এটা লিখবেন, এটি একটি ডিভাইস যা সুইচ হিসেবে ব্যবহৃত হয়, আর এটি সঞ্চয়কারী উপাদান স্টোরিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেটা মেমোরি আমরা দেখছিলাম, মেমোরিতে সংরক্ষণ হয়, তারপর এটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, পূর্ববর্তী মেমোরি। এটি লেভেল ট্রিগার ডিভাইস আর এটি এজ ট্রিগার ডিভাইস। তারপর আসি কম্বিনেশনাল লজিক সার্কিট ও সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে পার্থক্য। তারপর এজ ও লেভেল ট্রিগারিং বলতে কি বোঝায়, তাহলে আমরা এটা লিখবো। রেস কন্ডিশন কি, এটাও লিখতে পারি। থিওরি প্রশ্ন অনেক এখানে আসলে। এগুলো হচ্ছে প্রাথমিক ফ্লিপ ফ্লপ। এস আর ফ্লিপ ও জে ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য আসতে হবে, এইটা লিখবেন। যেমন এখানে কি বলছে, এই ফ্লিপ ফ্লপে এস আর এর মান ওয়ান অবস্থা ব্যবহারযোগ্য নয়, যেটা দেখছিলাম। আবার এখানে জে কে ইকুয়াল টু ওয়ান এর জন্য সবসময় অবস্থার পরিবর্তন হয়। এস এবং আর মান ওয়ান ব্যবহারযোগ্য নয় বলে আমরা জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করি, কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ যখন আমরা ইউজ করব তখন জে এবং কে এর মান ওয়ান হলে এটি সবসময় পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে এটার পার্থক্য। রচনামূলক প্রশ্ন, ক্লক এস আর ফ্লিপ ফ্লপের কাজ বর্ণনা করো, জে কে ফ্লিপ ফ্লপের বর্ণনা দাও, এগুলা। এখন আমি যদি আপনাদের বোর্ড কোশ্চেন একটা ছবি দেখাই, ফ্লিপ ফ্লপের থেকে কি আসছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আসছে কি, এলইডি ও এলসিডি পূর্ণরূপ লেখো, একদম ইজি। তারপর এনকোডার কাকে বলে, এটা দিছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি আসছে, এলইডি ও এলসিডি মাঝে পার্থক্য লেখো, বলছিলাম কমন প্রশ্নগুলো আপনাদের বেশি আসবে। তারপর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য লেখো, এটা দিছে। এবং হাফ এডার ও ফুল এডার বলতে কি বোঝায়। তারপর ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য। এখানে ডিকোডার ডিমাল্টিপ্লেক্সার কেন বলছে, আমরা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়ছিলাম, এনকোডার এবং ডিকোডার পড়ছিলাম, দুটোটা দেখতে সেম। এখন ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য কি, এটা আপনারা পড়লে বুঝবেন। তারপর রচনামূলক প্রশ্নে কি আসছে, এখানে এনকোডারের বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। তারপর জ্যাকে ও ডি ফ্লিপ ফ্লপ এর টাইমিং ডায়াগ্রাম ট্রুথ সহ পরিচালনা পদ্ধতি বর্ণনা করে, যেটা বলছিলাম। টাইমিং ডায়াগ্রাম যদি আপনাদেরকে আঁকতে বলে তখন আঁকবেন, এছাড়া আঁকবেন না। এখানে যেমন এটা বর্ণনামূলক প্রশ্নে আসছে, এটা টাইমিং ডায়াগ্রাম ট্রুথ টেবল সহ আলোচনা করতে, মানে ছবি আঁকতে বলছে। তারপর চিত্র সহ হাফ এডারের কার্যপ্রণালী বর্ণনা করো, এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, এটার উদাহরণ। আমরা এতটুকু এগুলো পড়লাম আজ, এতটুকু। নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো দেখবো, প্র্যাকটিক্যাল কিভাবে করে এগুলো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই, তাহলে আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।